এই শীতকালে ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায়। বিভিন্ন প্রকার ব্যথা শরীরের বিভিন্ন অংশে যেমন কাঁধে, পিঠে, কোমরে, হাতে, পায়ে, কনুইতে কিন্তু অসুবিধার সৃষ্টি করে। তো এই অসুবিধা দূর করার জন্য আজকের ভিডিওতে 4টি রেমেডিসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই শীতকালীন ব্যথা যন্ত্রণা আরোগ্য। তো আমি এখানে লিখে ফেলি উইন্টার পেইন। এটার বাংলা মানে হচ্ছে শীতকালীন ব্যথা। তো আমাদের এই হোমিওপ্যাথিতে দেখবেন যে ব্যথা অনেক প্রকার আছে। আমি একটা ভিডিও করেছি, এই চ্যানেলে আছে। ভিডিওটির নামটা হচ্ছে বেদনার প্রকৃতি বা নেচার অফ পেইন। তো সেখানে দেখানো হয়েছে যে বেদনা 15 প্রকার। এবার এই 15 প্রকারের মধ্যে বেশি ব্যথা, প্রায় 8-10 রকম ব্যথা প্রায় রোগীদের মধ্যে দেখা যায়। এবার এই বেদনা গুলো যদি আমাদের কিছু কিছু ঔষধ আছে এই বেদনার পক্ষে বেশ ভালো কাজ করে, এই 8-10 রকম বেদনা। এবার আমাদের হোমিওপ্যাথি মতে চিকিৎসা করতে গেলে আমাদের এই অ্যাগ্রাভেশন পাওয়া যায় বা উপশম পাওয়া যায়। এইগুলোর দিকে নজর রেখে আজকে আমি আপনাদের 4টি রেমেডিসের লক্ষণগুলো তুলে ধরব, যে রেমেডিসগুলোর ব্যথা বেদনা শীতকালে বৃদ্ধি পায়। আপনি অনেক ঔষধে পাবেন যে কিছু ঔষধে যেমন রসটাক্স বা রডোডেনড্রন, ডালকামেরা, এর বেদনাগুলো কিন্তু বর্ষাকালে বৃদ্ধি পায়। আমাদের রসটাক্সের ব্যথাও অবশ্য শীতকালে বৃদ্ধি পায়। তো এমন আমি 4টি ঔষধের লক্ষণগুলো বর্ণনা করব যে আপনি মোস্ট অফ বেদনার প্রকৃতি ওর মধ্যে পাবেন এবং তার মধ্যে মানে ওই 4টি ঔষধের মাধ্যমে আপনি রোগীগুলো কিন্তু আরোগ্য করতে পারবেন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে এটা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ভীষণ উপকারে আসবে। তো আমি প্রথম নাম্বার 1 রেমিডিতে আসি, অ্যাগারিকাস মাস্কেরিয়াস। এবার এই অ্যাগারিকাস মাস্কেরিয়াস যে ঔষধটি, এই ঔষধটির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে ব্যথা যন্ত্রণাগুলো বা অন্যান্য উপসর্গগুলো কিন্তু শীতকালে বাড়ে। আপনারা মেটেরিয়া মেডিকা দেখে আমার কথাগুলো মিলিয়ে নেবেন। তো এই ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে রোগীদের কীরকম লক্ষণগুলো পাওয়া যায় এটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে কিন্তু রোগীর জন্য একেবারে 100% নিশ্চিত রূপে ওষুধটি খুঁজে বের করতে পারবেন। তো এই অ্যাগারিকাসের ক্ষেত্রে রোগীদের সর্বাঙ্গে একটা আড়ষ্ট ভাব হয় এবং পা দুটি যদি গুটিয়ে বসে তাহলে কিন্তু অবশ হয়ে যায়, ঝিনঝিন করে। তো আমি কথাটা কি বললাম, কথাটার মানে যদি না বোঝেন তাহলে কিন্তু বুঝতে অসুবিধা। আমি প্রথমেই বলেছি যে এই অ্যাগারিকাসের রোগীরা যখন ব্যথা যন্ত্রণা আক্রান্ত হবে তখন প্রায় সমস্ত অঙ্গে একটা আড়ষ্ট ভাব। আড়ষ্ট মানে কি? শক্ত ভাব। ইংলিশে এটাকে বলা স্টিফনেস, মানে কোনো দিকে ঘোরাতে পারে না। যদি ঘাড়ে হয় ঘাড়টা কোনো দিকে ঘোরাতে পারে না, কেমন যেন একটা শক্ত আড়ষ্ট হয়ে গেছে। এবং আরও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, আমরা অনেক সময় পা গুটিয়ে বসি না, পায়ের উপর পা দিয়ে। অনেক মানুষের মধ্যে আপনি পাবেন যে পা যদি একটু গুটিয়ে বসে তাহলে কিন্তু সেই পায়ে অবশ হয়ে যায়, ঝিনঝিন করে। তো অ্যাগারিকাসের রুগীরা যদি হয় তাহলে কিন্তু আপনি এই লক্ষণটি পাবেন। এবার এই অ্যাগারিকাস রুগীদের, ব্যথা যন্ত্রণার রুগীদের আরও সুন্দর সুন্দর লক্ষণ আছে। সে সুন্দর লক্ষণটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অ্যাগারিকাসের রুগীদের নিম্নাঙ্গে পক্ষাঘাত হয়। এটা তো অবশ্যই বাতজনিত কারণ হয়ে থাকে, প্রায় ঠান্ডা লেগে হয়। এবার যদি অ্যাগারিকাসের রুগীদের নিম্নাঙ্গে পক্ষাঘাত হয় তাহলে কিন্তু এই দুটি হাতে আক্ষেপ হবে, মানে খিঁচুনির মতন হবে। কত ভালো ইম্পর্টেন্ট জিনিস আপনি বোঝার চেষ্টা করুন। যদি এরকমটি হয় তাহলে আপনি কিন্তু অ্যাগারিকাস ব্যবহার করতে পারেন। আরও সুন্দর লক্ষণ আছে, অনেকের কিন্তু এই বাহুতে মানে হাতে পক্ষাঘাত হয়। যদি অ্যাগারিকাসের রুগী হয়ে থাকে তাহলে এই বাহুতে পক্ষাঘাতের সঙ্গে কিন্তু এই হার্টের কিন্তু প্যালপিটেশন হবে, মানে বুক কাঁপা হবে, এই লক্ষণটি থাকবে।
তাহলে এটাও কিন্তু ওই বাত ব্যথার মধ্যে বা ব্যথার মধ্যেও কিন্তু পড়ে। এছাড়াও অ্যাগারিকাসের রুগীদের আরও সুন্দর সুন্দর কয়েকটি লক্ষণ আছে। সেটা হচ্ছে কোমরে ভীষণ দুর্বলতা অনুভব করে। অ্যাগারিকাসের রুগীদের কোমরে কিন্তু খুব দুর্বল অনুভব করে। এছাড়া এই থাইয়ে বেদনা, মানে আমরা যেটাকে দাপনা বলি, এখানে কেটে ফেলার মতন বেদনা অনুভব করে। আর আরও সুন্দর লক্ষণ আছে এই অ্যাগারিকাসের রুগীদের পায়ের আঙুলে এবং পায়ের পাতায় কিন্তু চুলকানি হয়। এটা আপনি খেয়াল করে মিলিয়ে নেবেন। যদি অ্যাগারিকাসের রুগী হয়ে থাকে তাহলে এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা বেশি। এবং এই চুলকনিযুক্ত স্থানে, আমি কোথায় বলেছি চুলকানিটা, দেখুন পায়ের পাতায় আর পায়ের আঙুলে কিন্তু চুলকানি হয়। এবং ওই চুলকানিযুক্ত স্থানে কিন্তু একেবারে বরফের মতো শীতল অনুভব হয়। আর এবার আপনাকে মনে রাখতে হবে যে এই অ্যাগারিকাসের রুগীদের ব্যথা যন্ত্রণায় কিসে উপশমিত হয়। আমি প্রথমেই বলেছি আমি যে 4টি ঔষধের ব্যথা যন্ত্রণা কিন্তু শীতকালেই বাড়ে। এই অ্যাগারিকাসের ব্যথা যন্ত্রণাও কিন্তু শীতকালে বাড়ে। আপনি মেটেরিয়া মেডিকা বলুন, রেপার্টরি বলুন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। তো আপনাকে মনে রাখতে হবে উপশমটা কী আছে। এই অ্যাগারিকাসের যে ব্যথা যন্ত্রণা, সেই ব্যথা যন্ত্রণায় কিন্তু নড়াচড়ায় উপশম হয়। এবার আপনি যদি এটাকে ব্যবহার করতে চান এই ব্যথা যন্ত্রণার জন্য, তাহলে আপনাকে 30 শক্তি দিনে 2বার ব্যবহার করতে হবে। সেটা কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। এবার সূক্ষ্ম মাত্রার ডোজটা কি আমি এই ভিডিওটির শেষের দিকে আপনাদের আমি এক্সপ্লেন করে শোনাবো। এবার আমি দ্বিতীয় রেমেডিতে আসি। দ্বিতীয় রেমেডি রয়েছে কোষ্ঠিকাম। এবারে যে কোষ্ঠিকামের রুগীদের হাত পায়ের বিভিন্ন অংশে অসাড়তা, দুর্বলতা, ভারবোধ এবং বেদনা থাকে। আরেকটা বিশেষ লক্ষণ আছে এই কোষ্ঠিকামের রুগীদের, এই হাতের পেশিগুলির অনুভূতি শক্তি হ্রাস পায়। তো তখন এই হ্রাস পেলে অসাড় বোধ হয়, মানে চিমটি কাটলেও অনেক সময় কিন্তু বুঝতে পারে না এই কোষ্ঠিকামের রুগীরা। এবার এই কোষ্ঠিকামের রুগীরা হাঁটার সময়ও ভীষণ কষ্ট হয়। তো ওরা যখন হাঁটে তখন কিন্তু কোনো দিকে পড়ে যাওয়ার উপক্রমও হয় এই কোষ্ঠিকামের রুগীদের। এবং এই সন্ধি স্থানে মানে জয়েন্টে, বিশেষ করে এই হাঁটুতে এদের কিন্তু কট কট শব্দও হয়। এবার এই যে কোষ্ঠিকামের যে ব্যথা যন্ত্রণা, এটা কিন্তু উত্তাপে উপশমিত হয়, মানে তাপে উপশমিত হয়, বিশেষ করে বিছানার তাপে। এই বিছানার গরমে রোগ বৃদ্ধি হয় আমাদের কিন্তু মার্শাল রেমেডিসে। তো মার্শাল রেমেডিসের ঠিক উল্টো লক্ষণ আছে, মানে কোষ্ঠিকামের রুগীদের যে ব্যথা যন্ত্রণা সেটা কিন্তু বিছানার গরমে উপশমিত হয়। এবার আপনি যদি এই কোষ্ঠিকাম ঔষধটি ব্যবহার করতে চান তাহলে 30 শক্তি দিনে 2বার ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। অবশ্যই সেটা সূক্ষ্ম মাত্রায় আপনাকে ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে। এবার নেক্সট রেমেডিতে আসি, ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম। এবার এই ম্যাঙ্গেনাম অ্যাসিটিকামের রুগীদের পায়ের পেশিসমূহে আড়ষ্টভাব, খিল ধরা, নর্তন হয়। পায়ে মানে এই লেগে আর কি, এই পায়ের যে পেশিগুলো থাকে সেখানে আড়ষ্টভাব, শক্তভাব হয়ে যায়, খিল ধরে, ওই টেনে ধরে, এবং নর্তন মানে লাফানো, এইগুলো কিন্তু পায়ে অধিক হয় ম্যাঙ্গেনাম অ্যাসিটিকামের রুগীদের ক্ষেত্রে। অস্থিতে এবং সন্ধিগুলোতে খনন করার মতো বেদনা হয়। অস্থি মানে হচ্ছে হাড় আর সন্ধি মানে হচ্ছে জয়েন্ট। তো এই অস্থিতে মানে হাড়ে এবং সন্ধিতে, জয়েন্টগুলোতে মনে হয় যেন ওই খনন করা, মানে হচ্ছে ওই জমি চাষ করার আগে চাষিরা যেমন ওই কোদাল দিয়ে মাটি কুপায় আর কি, এটাকে বলা হয় খনন করা, মানে হচ্ছে চাষ করা আর কি। তো সেই ধরনের বেদনা অনুভব করে এই ম্যাঙ্গানাম অ্যাসিটিকামের রুগীরা। হাঁটুতে লাল বর্ণের স্ফীতিসহ বেদনা, হাঁটুর ব্যথার জন্য এই ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম ঔষধটি ব্যবহার করা হয়। তবে সেক্ষেত্রে লাল বর্ণের স্ফীতি হয়, অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে যে বেলিডোনা, কিন্তু বেলিডোনাটা হবে না। তো এই ম্যাঙ্গানাম অ্যাসিটিকামের রুগীদের কিন্তু এই হাঁটুতে লাল বর্ণের স্ফীতি হয়, সঙ্গে কিন্তু বেদনাও থাকে। পায়ের পাতার বাত, এই পায়ের যে পাতা থাকে সেখানে বাত জাতীয় বেদনা, গোড়ালিতে বেদনাও হয়। আর একটি বিশেষ লক্ষণ আছে এই ম্যাঙ্গানাম অ্যাসিটিকামের রুগীদের চলন ভঙ্গি কিন্তু একটু অন্যরকম। এরা হাঁটার সময় কিন্তু পড়ে যাওয়ার প্রবণতা থাকে, এদের হাঁটার সময় পড়ে যেতে চায়, অনেক সময় দেখা যায় যে সামনের দিকে পড়েও যায়।
এবার এর রুগীদের চলনভঙ্গিতে দেখা যায় যে এরা প্রায়ই সামনের দিকে ঝুঁকে হাঁটে, মানে ওই যে পড়ে যাওয়ার যে প্রবণতা হয় তার জন্যই বোধ হয় এরকম সামনের দিকে ঝুঁকে হাঁটে। পক্ষাঘাত যদি হয় তাহলে অবশ্যই কম্পন থাকবে। কথাটা কী বলা হয়েছে, এই ম্যাঙ্গানাম অ্যাসিটিকামের রুগীদের অনেক সময় পক্ষাঘাত হয়, তবে সেই পক্ষাঘাতে কিন্তু কম্পন থাকবে, মানে রুগী কিন্তু কাঁপবে। আপনাদের যদি কখনো এরকমটি রুগী পান যে পক্ষাঘাত হয়েছে, রুগী প্রচণ্ডভাবে কাঁপছে, তাহলে আপনি ম্যাঙ্গানাম অ্যাসিটিকাম ঔষধটি প্রয়োগ করতে পারেন। দেখবেন যে রুগী আরোগ্যের দিকে এগিয়ে যাচ্ছে। সমস্ত উপসর্গগুলো স্পর্শে বাড়ে, শুলে উপশমিত হয়। আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটা ঔষধের বাড়া কমাটা মনে রাখতে হবে। আমাদের এই ম্যাঙ্গানাম অ্যাসিটিকামের উপসর্গগুলো স্পর্শে মানে টাচ করলে বৃদ্ধি পায়, আর শুলে যদি শুয়ে পড়ে মানে শুয়ে থাকে তাহলে কিন্তু রোগ ব্যাধি উপশমিত হয়। 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় দিনে 2 বার ব্যবহার করতে পারেন। যদি আপনি প্রয়োজন বোধ করেন যে এই ঔষধটি ব্যবহার করব, তাহলে 30 শক্তি দিনে 2 বার সূক্ষ্ম মাত্রায় ডোজ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। এবার আমি নেক্সটে আসি ক্যালিকার্ব ঔষধের ক্ষেত্রে। এই ক্যালিকার্বের রুগীদের পায়ের তলায় অনুভূতি ও দুর্বলতা থাকবেই। কথাটা কী বলা হয়েছে যে এই ক্যালিকার্বের যদি রুগী হয়ে থাকে তাহলে পায়ের তলায় অনুভূতি, দেখবেন ক্যালিকার্বের রুগীরা খালি পায়ে একদম হাঁটতে পারে না, পায়ে বেদনা থাকে, বিভিন্ন প্রকার অনুভূতি ও অসুবিধা সৃষ্টি হয়, এবং পায়ের কিন্তু দুর্বলতা থাকবে যদি ক্যালিকার্বের রুগী হয়ে থাকে। পিঠে ও পাগুলিতে বেশি আক্রান্ত হয়। এই ক্যালিকার্বের যে ব্যথা বেদনাগুলো সেগুলো পিঠ এবং পায়ে বেশি আক্রান্ত হয়। অঙ্গগুলিতে বেদনা, অস্বস্তি, ঝাঁকুনিও হয়, মানে ঝাঁকি মারেও ওঠে। স্ফীতিবোধও হয়, মানে সব কিছুই থাকে, ব্যথা থাকে, অস্বস্তি থাকে, ঝাঁকুনি থাকে এবং স্ফীতি মানে হচ্ছে ফোলাও থাকে। কাঁধ থেকে হাতের কবজি পর্যন্ত এমনকি আঙুলের অগ্রভাগ পর্যন্ত বেদনা হয়। অনেক সময় এই ক্যালিকার্বের রুগীদের কাঁধে ব্যথা হয়, তবে এই কাঁধের ব্যথা বিশেষ করে মনে রাখবেন এরা একেবারে হাতের কবজি পর্যন্ত নেমে আসে অধিকাংশ সময়, তবে কিছু সময় কিন্তু হাতের আঙুল পর্যন্ত নেমে আসে। যদি কোনো রুগীদের ক্ষেত্রে আপনি এই লক্ষণটি পান যে বেদনা কাঁধ থেকে শুরু হয়ে একেবারে হাতের কবজি এমনকি আঙুল পর্যন্ত পরিচালিত হচ্ছে, চলে যাচ্ছে, তাহলে ক্যালিকার্ব হবে তার একমাত্র ঔষধ। হাঁটুতে সাদা বর্ণের স্ফীতি ও বেদনা হয়, পায়ের বুড়ো আঙ্গুলে অত্যাধিক চুলকায়। এগুলো ভালো করে বুঝে মনে রাখতে হবে। দেখুন প্রত্যেকটা ঔষধের ধরন কিন্তু আলাদা। আমি এর আগে বলেছি ম্যাঙ্গানাম অ্যাসিটিকামের ক্ষেত্রে, ম্যাঙ্গানাম অ্যাসিটিকামের ক্ষেত্রে রুগীদের হাঁটুতে লাল বর্ণের স্ফীতি থাকে, আর ক্যালিকার্বের রুগীদের কিন্তু সাদা বর্ণের স্ফীতি থাকে। পায়ের বুড়ো আঙ্গুলে অত্যাধিক চুলকনি, এই লক্ষণটি কিন্তু অন্য কোনো ঔষধে আমি বলিনি, এই লক্ষণটি অন্য কোনো ঔষধে থাকে না। সমস্ত উপসর্গগুলো উষ্ণ আবহাওয়ায় উপশমিত হয়। উষ্ণ আবহাওয়াটা কাকে বলা হয়? এই শীতকালে এই যে শীতকালে যদি ওই জলীয় বাষ্প কম থাকে সেটা শুষ্ক আবহাওয়া হয়, এবং গ্রীষ্মকালেও কিন্তু আবহাওয়া উষ্ণ থাকে। তো যখন আবহাওয়া উষ্ণ হয় অর্থাৎ আবহাওয়ায় জলীয় বাষ্পটা কম থাকে, তখন কিন্তু এই ক্যালিকার্বের সমস্ত রোগ ব্যাধিগুলো উপশমিত হয়। 30 বা 200 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। আপনি প্রয়োজন বোধে ক্যালিকার্বের এই 2টি শক্তি ব্যবহার করতে পারেন। 30 শক্তি দিনে 2 বার, যদি আপনি 30 শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে 2 বার কিন্তু ব্যবহার করতে হবে, আর 200 শক্তি দিনে 1 বার ব্যবহার করা যায়। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হ্যানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন সেটাকে আপনাদের এক কথায় বোঝানো যাবে না। যদি বলা যেত, বোঝানো যেত, তাহলে আমি এখানেই বলে দিতাম। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। সেখানেই কিন্তু স্পষ্টভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করে বর্ণনা করা হয়েছে। তথাপিও আপনি যদি না বুঝতে পারেন ভিডিওটি দেখে, তাহলে ওই ভিডিওর মধ্যেই কমেন্ট করেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।